এখানে আসার আগে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি ফোন সোয়াইপ করতে করতে একটি ভিডিও দেখলাম। আমাদের দেশের একটি যুবক সে উড়ন্ত গাড়ি বানিয়েছে। আমাদের দেশের একজন যুবক উড়ন্ত গাড়ি বানিয়েছে, ভালো লাগলো, শেয়ার করলাম। কিন্তু কমেন্টগুলো যখন পুরো পড়া শুরু করলাম তখন দেখলাম সেই কমেন্টগুলিতে কমেন্ট এসেছে আমাদেরই দেশের কিছু যুবক যুবতী, কিছু মানুষ যারা নিজেদেরকে অনেক রকমের বাদী বিবাদী বলে প্রমাণ করে, তারা কমেন্ট করছে এটা তো চায়না আগেই আবিষ্কার করে ফেলেছে, নতুন কি করলে তুমি। আমাদের দেশের একজন যুবক উড়ন্ত গাড়ি বানিয়েছে, সেখানে গিয়ে তারা কমেন্ট করছে যে চায়নাতে তো এটি আগেই বানিয়ে ফেলেছে, তুমি নতুন কি বানালে। সেই কমেন্টটি দেখার পর আমার মনে পড়লো বন্ধু, বিখ্যাত চীনা দার্শনিক হু শি, যিনি সারা জীবন গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, সেই চীনা দার্শনিক হু শি পৃথিবী ভ্রমণ করার পর তিনি যখন ভারতবর্ষ ভ্রমণ করলেন এবং ভারতবর্ষ ভ্রমণ করার পর ভারতবর্ষের ভাষা, সংস্কৃতি, ভূষা, খান পান, রীতি, আচার, সংস্কার আত্মস্থ মনস্থ করলেন এবং করার পর যখন নিজের দেশ চীনে ফেরত গেলেন, চীনে ফেরত গিয়ে সেই হু শি তার অটোবায়োগ্রাফিতে লিখছেন, India has culturally ruled China for more than 1000 years without sending a single soldier out of the border। অর্থাৎ ভারতবর্ষ চীনকে 1000 বছরেরও বেশি সময় ধরে সাংস্কৃতিকভাবে শাসন করেছে, বর্ডারের ওই পারে একটি সেনাও না পাঠিয়ে। বন্ধু, বর্তমানে আমরা যদি দেখি একটি দেশ আরেকটি দেশকে দখল করার জন্য কি করে, উদাহরণস্বরূপ রাশিয়া ইউক্রেনের কথা যদি আমরা ভাবি, রাশিয়া ইউক্রেনকে দখল করার জন্য সেখানে সেনা পাঠিয়ে দিচ্ছে, মিলিটারি পাঠিয়ে দিচ্ছে। আমেরিকা ভেনেজুয়েলা দখল করার জন্য সেখানে সেনা পাঠিয়ে দিচ্ছে, মিলিটারি পাঠিয়ে দিচ্ছে। কিন্তু হু শি লিখছেন ভারতবর্ষ চীনকে 1000 বছরেরও বেশি সময় ধরে শাসন করেছে, সাংস্কৃতিকভাবে বর্ডারের ওই পারে একটি সেনাও না পাঠিয়ে। কিসের দ্বারা? তার শিক্ষার দ্বারা, তার সভ্যতার দ্বারা। বন্ধু, ভারতবর্ষ, ভা শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ এবং রত, যারা জ্ঞানে রত থাকে তারাই ভারতীয়, তারাই ভারতীয়, আমরা ভারতীয়। পৃথিবীতে অনেক বড় বড় দেশ, সেই দেশকে কেন্দ্র করে বড় বড় সভ্যতা তৈরি হয়েছে। পার্শ্ববর্তী চীনের কনফুসিয়াস সভ্যতা, ইনকা সভ্যতা, এস্টেক সভ্যতা, মায়া সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিস সভ্যতা, ব্যাবিলনিয়ান সভ্যতা, এই সভ্যতাগুলি আমরা ইতিহাসের পাতায় পড়েছি। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি এই সভ্যতাগুলিকে শুধু ইতিহাসের পাতাতেই পাওয়া যায়, বর্তমান যুগের কোনো অস্তিত্ব নেই। সেই সভ্যতাগুলি বর্তমান পৃথিবীতে মাটিতে মিশে গিয়েছে, তাদের কোনো অস্তিত্ব নেই বন্ধু। কিন্তু আমাদের ভারতীয় সনাতন বৈদিক সভ্যতা, এই সভ্যতাগুলির থেকেও প্রাচীন এবং পুরাতন সভ্যতা হওয়া সত্ত্বেও আমাদের ভারত মাতা তার রাজ সিংহাসনে এখনো বিরাজমান হয়ে গোটা বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখছে। বন্ধু, এখনো গোটা বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখছে আমাদের ভারত মাতা। পুরাতন সভ্যতা, প্রাচীন সভ্যতা সব মিটে গেল, কিন্তু এই দেশ থেকে গেল। সেই ভাষায় যদি বলি, यूनान मिस्र रोमा सब मिट गए जहां से, कुछ बात है जो हस्ती खिलती नहीं हमारी, जहां रहा दुश्मन दौरा हमारा। বন্ধু, এই দেশ ভারতবর্ষ প্রাচীন সভ্যতা, পুরাতন সভ্যতা, শিক্ষায় দীক্ষায় সমৃদ্ধ সভ্যতা, কিন্তু কি দেখলাম? 1000 বছরের বিদেশি শাসন, শকুন, মোগল, পাঠান, ডচ, পর্তুগিজ, ইংরেজ একের পর এক এসেছে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্যকে নষ্ট করার তারা সর্বতভাবে চেষ্টা প্রয়াস চালিয়েছে বন্ধু। কিন্তু এত চেষ্টার পরেও আমাদের দেশ ভারতবর্ষ তার মাথা উঁচু করে বেঁচে রয়েছে, এখনো গোটা বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখছে। 1000 বছরের বিদেশি শাসনের পরেও আমাদের দেশ গোটা বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখছে বন্ধু। বন্ধু, আজকে যদি বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখি, আমাদের পাশে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় রয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সাথে যখন আমাদের কার্যকর্তা কথা বলতে যায়, তখন সেই অধ্যাপক তাকে বলেন যে এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে যদি অক্সফোর্ডে, কেমব্রিজে, বিদেশের কোনো বড় বিশ্ববিদ্যালয়ে কেউ পড়াশোনা করতে যায় তাহলে আমরা গৌরব বোধ করব। বন্ধু, আমাদের কার্যকর্তা তাকে জবাব দেন যে স্যার, আমাদের ছাত্রছাত্রীরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেই ফ্যাসিলিটি কেন পাবে না যেটি বিদেশে দেয়া হয়? আমরা আমাদের দেশে সেই উন্নত মান কেন তৈরি করব না যেটা বিদেশে পাওয়া যায়? বন্ধু, কারণ দুঃখের বিষয় এটাই, এই যে পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের বুকেই গড়ে উঠেছিল বন্ধু, নালন্দা বিশ্ববিদ্যালয়।
পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি বলে যে কিছু জিনিস রয়েছে, তার আবিষ্কার প্রথম এই ভারতবর্ষেই হয়। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের দেশেই তৈরি হয় বন্ধু। কিন্তু আজকে এই দেশ থেকে বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে নাকি আমরা নিজেরাই গর্ববোধ করি। আজকে জ্যামিতি, ত্রিকোণমিতি, গণিতের সিংহভাগ আবিষ্কার এই ভারতবর্ষে। আজকে গণিতে বিজ্ঞানে ব্যবহৃত সেই পাইয়ের কনসেপ্ট আবিষ্কার ভারতবর্ষে, যেটাকে আমরা ফিজিক্স বলছি, পদার্থ বিজ্ঞান বলছি, সেই শল্যশাস্ত্র যেটাকে বেদে বলা হচ্ছে, তার আবিষ্কার ভারতবর্ষে। আজকে সিনেমার হিরোইনরা অপারেশন করে মুখের আদল পরিবর্তন করে দিচ্ছে। কিছুদিন আগে একরকম দেখতে ছিলেন, এখন আরেক রকম হয়ে গেলেন অপারেশন করে, যেদিকে প্লাস্টিক সার্জারি বলা হচ্ছে। সেই প্লাস্টিক সার্জারির আবিষ্কার ভারতবর্ষে। প্লাস্টিক সার্জারির জনক হচ্ছেন ঋষি সুশ্রুত, তিনি প্লাস্টিক সার্জারি আবিষ্কার করেছেন। আজকে চীনের কথা বললাম, চীনের প্রধান একটি উপাসনা স্থল বা পর্যটন কেন্দ্র রয়েছে, চীনের শাওলিন টেম্পল। সেই শাওলিন টেম্পল বিশ্ববিখ্যাত, কিন্তু আমরা কি জানি সেই শাওলিন টেম্পল কিভাবে তৈরি হয়েছে? আমাদের ভারতের একজন মনীষী, যার নাম বুদ্ধভদ্রা, তৎকালীন যখন ভারত সৈনিকি চিরিয়া ছিল, চীনের রাজারা ভারতের মনীষীদের ডাকতো চীনে এসে চীনকে শিক্ষা দেওয়ার জন্য, চীনের ছেলে মেয়েদের, চীনের মানুষদেরকে শিক্ষিত করার জন্য ভারতের মনীষীদেরকে আমন্ত্রণ জানাতো চীনের রাজারা। সেই বুদ্ধভদ্রা ভারত থেকে চীনে গিয়ে চাইনিজদের শিক্ষা দেওয়ার জন্য চীনে গিয়েছিলেন, এবং তার যে থাকার জায়গা, তার যে থাকার কুটিরটি তৈরি হয়েছিল, সেটি বর্তমানে শাওলিন টেম্পল বন্ধু। সেই শাওলিন টেম্পলটা তৈরি হয়েছে একজন ভারতীয়র থাকার জায়গা, যেটি বিশ্ববিখ্যাত বন্ধু। আজকে মার্শাল আর্টের কথা যদি বলি, মার্শাল আর্টের কথা বললেই আমাদের মাথায় সর্বপ্রথম আসে কুংফু আর কারাটে। মার্শাল আর্ট মানে কুংফু আর কারাটে, কিন্তু এর আবিষ্কার কি করে হলো আমাদের জানতে হবে বন্ধু। সুদূর ভারতবর্ষের দক্ষিণ ভাগ থেকে বোধি ধর্মা নামে একজন আমাদের মনীষী, যিনি আমাদের দেশের প্রাচীন কলা কালারিপায়েট্টু, সেই কালারিপায়েট্টু চাইনিজদের গিয়ে শেখান, এবং চাইনিজরা সেই কালারিপায়েট্টু শিখে সেটির নামকরণ করে দেয় কুংফু, এবং সেই কুংফু যখন জাপানে যায় সেটি হয়ে যায় কারাটে বন্ধু। এর আবিষ্কারও ভারতবর্ষে। আজকে আমরা দেখি জেন নামে একটি প্রসিদ্ধ জিনিস রয়েছে, জেন জেন করে গোটা পৃথিবী কুল হচ্ছে ওকিজমের নামে। সেই জেনের আবিষ্কার কি করে হলো? আমরা বলছি ধ্যান, সেই ধ্যান চীনে চেন, এবং জাপানে গিয়ে জেন আবিষ্কার ভারতবর্ষে। গোটা বিশ্ব যোগ করছে বন্ধু, যোগা নাম দিয়ে যোগ করছে, নিজের শরীর সুস্থ রাখার জন্য যোগ করছে, তারা নাম দিয়েছে যোগা। এটির আবিষ্কারও ভারতবর্ষে বন্ধু, এটির আবিষ্কারও ভারতবর্ষে। আজকে কৃত্রিম বরফ, তার আবিষ্কার ভারতবর্ষে। আজকে যদি আমরা মাথায় যে শ্যাম্পুটি দিচ্ছি, সেটিরও আবিষ্কার ভারতবর্ষে। আজকে যে ন্যায়শাস্ত্র আমরা জানছি, মনোরবিজ্ঞান বলে আমরা যাকে বুঝছি, তার আবিষ্কারও ভারতবর্ষে বন্ধু, তার আবিষ্কারও ভারতবর্ষে। আমি প্রথমে বললাম পৃথিবীতে অনেক বড় বড় সভ্যতা এসেছে, অনেক বড় বড় রাষ্ট্রকে কেন্দ্র করে অনেক বড় বড় সভ্যতা এসেছে, অনেক বড় বড় সম্রাট এবং রাজারা এসেছে। যেরকম আলেকজান্ডার দি গ্রেট নামের পাশে গ্রেট লাগিয়ে দেওয়া হয়, সিকান্দার মহান, এইরকম অনেক শাসকরা এসেছে, বড় বড় সাম্রাজ্য তৈরি করেছে। কিন্তু আমাদের ভারতবর্ষ তাদের থেকে প্রাচীন পুরাতন সভ্যতা হওয়া সত্ত্বেও আমরা কেন অত বড় সভ্যতা সাম্রাজ্য বানাতে পারলাম না বন্ধু? এটি ভুল। আমাদেরও বড় সাম্রাজ্য ছিল, আমরা নিজেদের প্রচারটা কম করি। রাজা বিক্রমাদিত্য হোক বা আচার্য চাণক্য থেকে চন্দ্রগুপ্ত মৌর্যর সময় হোক, আমরা সেই অখণ্ড ভারতের রূপও দেখেছি বন্ধু, সেই অখণ্ড অবিভেদ্য ভারতবর্ষকে আমরা দেখেছি। কিন্তু আমরা কখনো কোনো বাহ্যিক শত্রুকে জয় করতে যাই না। আমরা ভারতীয়রা কাউকে শত্রু বলে মনে করি না। আমরা কোনো রাষ্ট্রকে তরোয়ালের নোকে জিততে যাই না। আমরা বলি বসুধৈব কুটুম্বকম, গোটা বিশ্ব একটি পরিবার। আমরা বলি সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, সবাই সুখী থাকুক, সবার নিরাময় হোক। আমরা এই কথা বলি বন্ধু, কারণ আমরা যদি দেখি গোটা বিশ্বে অনেক বড় বড় সাম্রাজ্য হয়েছে। আমাদের ভগবান শ্রী রামচন্দ্র তো লঙ্কাতে গিয়েছিলেন, বর্তমানে শ্রীলঙ্কাতে গিয়েছিলেন। সেই লঙ্কায় রাবণকে পরাস্ত করার পর সেই লঙ্কাকে কি অযোধ্যা বানিয়েছিলেন শ্রী রামচন্দ্র? তিনি তো রাবণকে হারিয়েছিলেন।
তিনি কি লঙ্কাকে অযোধ্যা বানিয়েছিলেন? নিজের সাম্রাজ্য সেখানে বসিয়েছিলেন, নিজের ডেপুটি সেখানে বসিয়েছিলেন? তিনি বসাননি বন্ধু। কারণ শ্রী রামচন্দ্র সেখানে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় করতে গিয়েছিলেন, অনৈতিকতার বিরুদ্ধে নৈতিকতার জয় করতে গিয়েছিলেন, অসত্যের বিরুদ্ধে সত্যের জয় করতে গিয়েছিলেন, অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার জয় করতে গিয়েছিলেন। আমরা বাহ্যিক শত্রু বলে কিছু মনে করি না। আমরা কি মনে করি? আমাদের শত্রু আমাদের ভেতরে রয়েছে। তাই আমাদের দেশে ক্রান্তির থেকে বেশি সংক্রান্তি হয়, রেভলিউশনের থেকে বেশি এভলিউশন হয়। কারণ আমাদের দর্শন, আমাদের শাস্ত্র, আমাদের ভারতীয় দর্শন বলছে, আমাদের উপনিষদ বলছে, আমাদের শত্রু বাইরে নেই, আমাদের শত্রু আমাদের ভেতরে রয়েছে বন্ধু। যেটিকে শাস্ত্রে বলা হচ্ছে आवृत्यम ज्ञानमेतेन ज्ञानिन नित्यवैरिणा काम रूपेण कौन्तेय दुष्पुरेण अनलेन च। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন, তোমার শত্রু বাইরে নেই, তোমার চিরশত্রু তোমার মাথার, তোমার মস্তিষ্কে জ্ঞানের উপরে আবরণ দিয়ে দিবে। সেটি কামনা রূপে আসে অর্জুন, সেটি কামনা রূপে আসে। এই কামনারূপী চিরশত্রুকে তুমি চেনো। এই কামনারূপী চিরশত্রু হচ্ছে অতৃপ্ত অগ্নির মতো, এর তৃপ্তি কখনো মিটবে না। আগুনে যত তুমি কিছু দেবে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠবে। তাই সেই কামনারূপী শত্রুই তোমার চিরশত্রু, আসল শত্রু। তাই তারপরে বলছেন ইন্দ্রিয়ানি মনোবুদ্ধিরষ্টাধিষ্ঠানমুচ্যতে এতর বিমোহিয়েতি এষ জ্ঞানমাবৃত্ত দেহিনাম। এই কামনা বাসনা ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিতে অবস্থান করে। মানুষের স্বাভাবিক বিকার, মানুষের মস্তিষ্ক, স্বাভাবিক বুদ্ধির নাশ করে বন্ধু। তাই সে সর্বশেষে ভগবান বলছেন তস্মাত্ত্বম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানম প্রজয়্যনম জ্ঞান বিজ্ঞান নাশনম। হে ভরতর্ষভ অর্জুন, তাই তোমার চিরশত্রু এই কামনা বাসনা, তোমার লোভ এবং লালসা তোমার চিরশত্রু। তাই নিজের মস্তিষ্ক দিয়ে, নিজের মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে ইন্দ্রিয়কে সংযম করে তুমি এগিয়ে চলো, ত্রিগুণাতীত হও, ইন্দ্রিয় সংযম করো। তোমার নিজের ভেতরে লোভ, লালসা, কামনা বাসনা রূপে যে শত্রু রয়েছে তাকে তুমি জয় করো। তাহলে বিশ্বের কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না, বিশ্বের কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। এটাই আমরা ভারতীয়রা বলি, আমাদের শত্রু বাহ্যিক জগতে নেই, আমাদের শত্রু বাইরে নেই, এই রক্ত মাংসে গড়া শরীরে কোনো শত্রু নেই, আমাদের ভিতরে শত্রু বসবাস করছে। তাই আমরা অদ্বৈতের কথা বলছি বন্ধু, তাই আমরা অদ্বৈতের কথা বলছি। অনেক বাদ বিবাদ আমরা শুনতে পারি, বিদেশিদের ফিলোসফি আমাদের দেশে লাগু করার চেষ্টা হয়। নিজেদেরকে অনেকে বামপন্থী বলে দাবি করে, সো কল্ড কমিউনিস্ট বলে দাবি করে। যাদের মুখে, যাদের দিকে এখন রাস্তার কুকুরও ঘুরে তাকায় না, সেই কমিউনিস্টরা নাকি কিছু মতবাদ তারা ছড়িয়ে বেড়ায়, তারা বলে নাকি সাম্যবাদের কথা। আরে যারা সাম্যবাদের কথা বলছে তাদের আদর্শই শুরু হচ্ছে শ্রেণী বিভাজনের মাধ্যমে বন্ধু। ভাবুন, বুর্জুয়া আর গরিব, বড়লোক আর গরিব, এরা বলছে সাম্যবাদের কথা, শুরুই হচ্ছে শ্রেণী বিভাজনের মাধ্যমে। এদের আইডলকে, এদের আদর্শকে কার্ল মার্কস, বাড়ি কোথায়? জার্মানি। এদের আদর্শকে ভ্লাদিমির লেনিন, বাড়ি কোথায়? রাশিয়া। এদের আদর্শকে ফ্রেডেরিক এঙ্গেলস, বাড়ি কোথায়? জার্মানি। এদের আদর্শকে চে গুয়েভারা, বাড়ি কোথায়? পর্তুগাল। আমাদের আদর্শকে স্বামী বিবেকানন্দ, কোথায় বাড়ি? ভারতবর্ষ। আমাদের আদর্শকে ঋষি অরবিন্দ, বাড়ি কোথায়? ভারতবর্ষ। আমাদের আদর্শকে শ্রীকৃষ্ণ, বাড়ি কোথায়? ভারতবর্ষ। সাম্যবাদ হোক বা কোনো বাদ, মতবাদ কোনো বিদেশির কাছ থেকে শিখতে যাব না। সেই বাদ হোক, সাম্যবাদ হোক বা যে কোনো বাদ হোক, বস্তুবাদ, তুমি জার্মানিতে গিয়ে বিদেশে গিয়ে করো, আমার দেশে লাগু করতে এসো না। কারণ সাম্যবাদ আমাদের শিখাতে এসো না। আমাদের দেশে বলা হচ্ছে বিবেকবান ব্রাহ্মণেগ বিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিনা। যে পণ্ডিত ব্যক্তি সে একটি গাভী, একটি মুচি মেথর, একটি কুকুর, একটি চণ্ডাল সবে তো সমদর্শী হয়। জীবে মাত্র সমতার কথা আমরা বলি, আমরা অদ্বৈতের কথা বলি, আমরা বলি আহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি। আমি ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ, তুমিও তাই, তুমিও ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো ভেদাভেদ নেই, এই সমতার কথা আমরা বলি। ওই আমরাই বলি বসুধৈব কুটুম্বকম, গোটা বিশ্ব একটি পরিবার। আমরা সেই একাত্মের কথা বলি বন্ধু। সেই একাত্মের সুযোগ নিয়ে আমাদের দেশে হাজার বছর অনেকে অত্যাচার নিপীড়ন চালিয়েছে বন্ধু। সেই উদাহরণ যদি দিতে যাই তাহলে পৃথিবীতে একটি জাতি রয়েছে ইহুদি। পৃথিবীতে ইহুদি নামে একটি জাতি রয়েছে। তারা, তাদের হাজার বছরের ইতিহাস যদি আমরা আজকে ঘেঁটে দেখি বন্ধু, হাজার বছরে তারা পৃথিবীর যে প্রান্তে, যে কোনায় গিয়েছে, তাদেরকে ধর্মীয়ভাবে উৎপীড়িত হতে হয়েছে, তাদের গণহত্যা হয়েছে, তাদের উপর
মানব জাতি একটা সর্বশেষ যে অত্যাচার করা সম্ভব তাদের উপরে সেই সভ্যতা, সেই সাম্রাজ্য, সেই দেশগুলি করেছে। কিন্তু সেই ইহুদিরা সেই প্রাচীনকালে নীল নদে সেই ইহুদিদের কেটে ভাসিয়ে দেওয়া হোক, বা বর্তমান আধুনিক ইতিহাসে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদিদের হত্যা করা হোক, কিন্তু সেই ইহুদিরা যখন ভারতবর্ষে আসলো এবং ভারতবর্ষে থাকলো, ভারতবর্ষের ভারতীয়দের অতিথি আপ্যায়ন গ্রহণ করলো, তারপরে তারা যখন নিজেদের ইতিহাস লিখলো, সেই ইতিহাসে সেই ইহুদিরা লিখছে ভারতবর্ষ সম্পর্কে, ফরগেট অ্যাবাউট পারসিকিউশন, উই নেভার ফেসড এনি ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়া। আমরা ভারতবর্ষে ধর্মীয় উৎপীড়ন তো দূর, কোনো ভেদাভেদি পাইনি, ভারতীয়রা কখনো আমাদেরকে আলাদা কেউ ভাবেইনি। এই কথা ইহুদিরা বলছে বন্ধু, এই কথা ইহুদিরা বলছে বন্ধু। আজকে যদি বলি খ্রিস্টানদের প্রধান যে উপাসনা স্থল চার্চ, পৃথিবীর সব থেকে পুরাতন চার্চ কোনো ইউরোপে নেই বন্ধু, কোনো ইউরোপের কোনো দেশে নেই। পৃথিবীর সব থেকে পুরাতন চার্চ এই ভারতবর্ষেই রয়েছে, কেরলে রয়েছে। ইসলাম ধর্মে 72 ফিরক হয়, সে 72 ফিরকি ভারতবর্ষে রয়েছে। তাই ভারত মাতা, আমরা ভাই যে মাটিকে আমরা মা বলে কল্পনা করছি, এই সদা বৎসলময়ী ভারত মাতা যে যখন এসেছে সবাইকে নিজের সন্তান রূপে আগলে ধরেছে বন্ধু। তাই আমাদের সামনে উপস্থিত কর্তব্য, এটাই আমাদের সামনে উপস্থিত কর্তব্য যে আমাদের মা, যদি রবীন্দ্রনাথের ভাষায় বলি, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি না যে কি বা তোমায় দিয়েছি মা। তাই সদাবৎসলময় ভারত মায়ের কোলে পিঠে আমরা বড় হয়েছি, মায়ের খেয়ে পড়ে আমরা বড় হয়েছি। মাকে কিছু দিতে শিখতে হবে, মাকে কিছু দিতে শিখতে হবে, দেশের জন্য কিছু করতে হবে, এই রাষ্ট্রের জন্য কিছু করতে হবে। এই কথাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে, এই কথাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিচার রাষ্ট্র প্রথম, ছাত্রছাত্রী হোক, যুব সমাজ হোক, বা যে কোনো দেশের নাগরিক, রাষ্ট্র প্রথম বিচার সবার মধ্যে থাকতে হবে। এবং আমাদের যে লক্ষ্য, রাষ্ট্রীয় পুনর্নির্মাণ, আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের দর্শন, আমাদের দেশের গৌরব আমরা পুনরুদ্ধার করব, এই কথাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে। এবং বিদ্যার্থী পরিষদ বলে, স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন, আমাকে 50টি যুবক দাও, আমি ভারত মায়ের মন্দির বানাবো, সেই বিবেকানন্দের স্বপ্ন, সেই ভারত মায়ের মন্দির বানানোর স্বপ্নকে সাকার করার জন্য বিদ্যার্থী পরিষদ কাজ করছে বন্ধু। তাই আমাদের সামনে উপস্থিত কর্তব্য, আমরা যারা নিজেদেরকে ভারত মায়ের সন্তান বলে দাবি করছি, আমাদের মনে করতে হবে বিবেকানন্দ বলে গেছেন, ভুলিও না তোমরা জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত। তাই আমাদেরকে মাতৃমন্ত্রে দীক্ষিত হয়ে এই দেশমাতৃকার জন্য নিজেদের শেষটুকু দিতে হবে বন্ধু, নিজেদের শেষটুকু দিতে হবে বন্ধু। বর্তমান পরিস্থিতিতে কিছু কথা বলবো সর্বশেষে। আপনারা দেখে থাকবেন নিট ইউজি পেপার লিক নিয়ে দিল্লিতে কিরকম অস্থির অবস্থা তৈরি হয়েছিল। এই যে নিট ইউজি পেপার লিক হওয়ার পরে সর্বপ্রথম যে সংগঠন, যে ছাত্র সংগঠন রাস্তায় নেমেছিল, দিল্লির এনটিএ অফিস ঘেরাও করেছিল, এনটিএ এর যে চিফ রয়েছে তার অপসারণ চেয়েছিল, প্রথম নেমেছিল এই আন্দোলনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই দাবি আমরাও করেছিলাম, কিন্তু বন্ধু আমরা কি দেখতে পারলাম, এরপরে একটি সোশ্যাল মিডিয়া একটা পেজ, তারা নিজেদের একটি পার্টি তৈরি করে নাম দিয়েছে আরশোলা জনতা পার্টি। তারা দিল্লির যন্তর মন্তরে গিয়ে স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছে, নাম দিয়েছে ছাত্র আন্দোলন, কিন্তু ছাত্র আন্দোলনে আমরা ছাত্রই খুঁজে পাচ্ছিলাম না বন্ধু। যখন সেই নিটের বিদ্যার্থীদের কাছে যাওয়া হচ্ছিল, সেই বিদ্যার্থীরা বলছে আমরা তো নিজেদের সুরাহা চাইতে সরকারের কাছ থেকে, সরকারের হয়ে আমরা নিজেদের ভবিষ্যতের কথা বলতে এসেছিলাম, কিন্তু আমাদের এই আন্দোলনকে হাইজ্যাক করে নিল। আমাদের আন্দোলন আমাদের নেই, এখানে কেউ এসে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, কোনো নির্দিষ্ট সংগঠন, কোনো নির্দিষ্ট ব্যক্তিত্ব এবং ভারতের সংস্কৃতিকে গালিগালাজ করছে, এই আন্দোলন আমাদের নয়। তাই সেই আন্দোলন যখন আমরা দেখছিলাম বন্ধু, আন্দোলনটি দেখে আমাদের মনে হচ্ছিল যেন অমিতাভ বচ্চনের সূর্যবংশম দেখছি, কিন্তু সেই সূর্যবংশমে অমিতাভ বচ্চন নিজেই নেই, মানে ছাত্র আন্দোলন দেখছি কিন্তু ছাত্রই নেই। এই পরিস্থিতি অবস্থা সেখানে তৈরি হয়েছিল বন্ধু, এই অবস্থা আমরা দেখেছি। তাই সোজা কথা আমাদের বুঝতে হবে যে 2017-র আগে এই বড় বড় এক্সাম কন্ডাক্ট করার জন্য কোনো নিয়ামক সংস্থা ছিল না। এই সরকার 2017 সালে নিয়ামক সংস্থা এনেছে। এই পেপার লিক নিয়ে কোনো কঠোর আইন ব্যবস্থা ছিল না, 2017 সালে এই সরকার এনেছে, এটি আমাদেরকে জানতে হবে। এবং পেপার লিক হওয়ার পর একের পর এক গ্রেফতারি হয়েছে, এমনকি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, কিন্তু এদের এই এজেন্ডা বন্ধ হয় না। ঝাড়খণ্ডে পেপার লিক হলো, পাঞ্জাবে পেপার লিক হলো, কেরলে, কর্ণাটকে পেপার লিক হলো, কিন্তু এই
জাগ্রত জনতা পার্টি হোক বা এই সকল মুক্ত চিন্তক বুদ্ধিজীবী নায়ক এবং গায়ক, এদেরকে সেখানে পাওয়া যাচ্ছে না। এদের কান্নার আওয়াজ দিল্লি থেকে সেই ঝাড়খণ্ডে যাচ্ছে না, কারণ এদের হিপোক্রিসি আমাদেরকে বুঝতে হবে। দেখবেন বন্ধু, এই আন্দোলনে কিছুদিন আগে খ্রিস্টান মিশনারিরা নেমেছে। ছাত্র আন্দোলনে খ্রিস্টান মিশনারিদের কি কাজ, এই প্রশ্নটা তাদের কাছে থেকে যাচ্ছে। কারণ আমাদেরকে বুঝতে হবে, একটি বিল আসতে চলেছে FCRA 2.0। এই বিলের মাধ্যমে এই যে দেশের মধ্যে কিছু এনজিও রয়েছে, যেরকম একটি এনজিও চালাতেন সেই সোনাম ওয়াংচুক, সেই এনজিও গুলি বিদেশ থেকে ফান্ডিং এর মাধ্যমে বিদেশ থেকে টাকা নিয়ে সেই এনজিও গুলি দেশের বিরুদ্ধে কাজ করার জন্য ষড়যন্ত্র করে, তাদের সেই ফান্ডিং বন্ধ করে দেওয়ার কথা এই বিল বলছে। তাই এই জোকেদের মুখে লবণ পড়ে গেছে, তাই এই খ্রিস্টান মিশনারিরা রাস্তায় নেমেছিল বন্ধু, যারা এক বস্তা চালে ধর্ম পরিবর্তন করায় ছাত্র আন্দোলনীরা নেমেছিল। তাই আমাদেরকে এদের এজেন্ডা বুঝতে হবে, এদের যে লক্ষ্য রয়েছে এটি বুঝতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত হয়ে এই যারা দেশ বিরোধী রয়েছে তাদেরকে রুখে দিতে হবে বন্ধু। কারণ আমরা ঋষি বঙ্কিমের কথায় যদি বলতে চাই, মাকে সেই মায়ের যে রূপ ছিল জগদ্ধাত্রী রূপে, বর্তমানে রূপ হয়েছে শ্মশান বাসনা কালী। মাকে আমাদের বানাতে হবে দশভুজা দুর্গা বন্ধু, মাকে বানাতে হবে দশভুজা দুর্গা। কারণ এই মায়ের রূপ কল্পনা করেই স্বাধীনতা সংগ্রাম হয়েছে, এই মায়ের রূপ কল্পনা করেই বড় বড় বিপ্লবীরা নিজেদের প্রাণ দিয়েছে। ঋষি বঙ্কিমের ভাষায় যদি বলি, ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমল কমল দল বিহারিণী ওয়াণী বিদ্যাদায়িনী নমামি ত্বং। হে মা, তুমি দশভুজা দুর্গা, তুমি বাণী বিদ্যাদায়িনী মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, তোমাকে নমন করি। তোমার জন্য আমরা বলি প্রদত্ত, সদাবৎসরময় ভারত মায়ের জন্য আমরা বলি প্রদত্ত। মায়ের জন্য আমাদেরকে কিছু করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়।